ব্লগটা শুরু করার আগে কিছু কথা শেয়ার করে আমি ব্লগটা শুরু করছি। আমার একটা ইউটিউব ব্লগিং চ্যানেল আছে, যেখানে আমি কাপল অফ ইয়ার্স ব্যাক ভিডিও পোস্ট করতাম, তারপরে ইরেগুলার হয়ে যায় আর এখন আর পোস্টও করা হয় না। কিন্তু আবার শুরু করলাম, ভাবছি এবার ফেসবুকে পোস্ট করব, তারপরে ধীরে ধীরে আবার ইউটিউবেও পোস্ট করব। হঠাৎ করে কেন বিরতি নিলাম, আবার হঠাৎ করে কেন শুরু করলাম, আমি আপনাদের সাথে শেয়ার করে তারপরে এই ব্লগটা স্টার্ট করতে চাইছি। আমি যখন ব্লগিং শুরু করেছিলাম কাপল অফ ইয়ার্স ব্যাক, আমার মনে হয়েছিল কিছু ব্লগ পোস্ট করার পরে আমি যদিও ভালো রেসপন্স পাচ্ছিলাম, ভালো কমেন্ট আসছিল, কোথায় গিয়ে আমার মানে ইন্টারেস্টটা আমি লুজ করে ফেলি। আমার মনে হতে থাকে যে মানুষজন আমার ব্লগ দেখবে কেন, আমার লাইফস্টাইল দেখে তারা কেন দেখবে। এই কোয়েশ্চেনটা বারবার মাথায় আসতে থাকে, এবং তারপরে একসময় সময়ের অভাবে হোক আর যে কোনো মানে ল্যাক অফ ইন্টারেস্টেই হোক না কেন, আমি আর ব্লগ পোস্ট করি না। এতগুলো বছর পরে হঠাৎ এবার যখন আমার বাবা আসলো, আমার বাবা সোশ্যাল মিডিয়া থেকে বেশ অনেকটাই দূরে ছিল। আমি এক্সপেক্ট করিনি, বাবা হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুই ব্লগিং করিস না কেন? আমি তো পুরো আকাশ থেকে পড়লাম, ব্লগিং কেন বলো তো? না, সবাই এত সুন্দর সুন্দর রোজকার লাইফস্টাইল ব্লগ পোস্ট করে, তোরা এত সুন্দর করে লাইফটা কাটাস, এখানে এত সুন্দর অ্যাটমসফিয়ার, এত কিছুর সাথে তোরা যুক্ত, মানুষ তো অনেক কিছু দেখতে পাবে, যেগুলো কিনা অন্য আরও যে সমস্ত ব্লগ আছে সেগুলোতে আমি খুব একটা দেখতে পাই না। যেহেতু আমরা এখানে সোশ্যালি যথেষ্ট অ্যাক্টিভ, আমাদের নিজস্ব চাকরির সাথে সাথে একটা আমাদের মিউজিক্যাল ওয়ার্ল্ড আছে, একটা মিউজিক্যাল জগৎ আছে। আমার হাজব্যান্ডের দুটো ব্যান্ড আছে, ও নিজে একজন খুব ভালো মিউজিশিয়ান, আমার ছেলে খুব ভালো একজন মিউজিশিয়ান। তো আমরা ইয়ার রাউন্ড অনেক মিউজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকি। এখানে দেখুন, কথা বলতে বলতে আপনাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা বড় প্রোগ্রাম হয়েছিল, যেটা সম্পূর্ণ বাঙালি প্রোগ্রাম, যেখানে আমরা ফুল ফ্যামিলি পার্টিসিপেট করেছিলাম। এরকম অনেক প্রোগ্রামসে আমরা পার্টিসিপেট করি। ছেড়ে দিলে সোনার গো আমরা আর পাবো না, আর পাবো না। তো এই ছোট্ট একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম, যেখানে অমরজিৎ প্রোগ্রামটা শুরু করলো গানটা গিয়ে, এবং আমি গ্রুপে সবার সাথে গাইছি। পুরোটা শেয়ার করলাম না, এরপরে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো বাবার কথা শুনে হঠাৎ করে বাবা হয়তো দেখতে চাইছে, হঠাৎ করে মনে হলো যে শুরু একবার করেই দেখি। আর ফলোহারিণী কালী পুজোর মতো স্টার্টিং ব্লগ এর অপশান তো আমার মনে হয় না আর অন্য কিছু হতে পারে। তো শুরু করলাম, আবার পোস্ট করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কী ধরনের ব্লগ আপনারা দেখতে চান, কী ধরনের ইনফরমেশান আপনারা চান, যদি আপনারা কমেন্টে মেনশন করেন আমার পক্ষে, তাহলে খুব ভালো হবে, খুব সুবিধা হবে। আমি যাতে সেরকম কন্টেন্ট আমি যাতে পোস্ট করতে পারি। আশা করি আপনাদের আমার ব্লগগুলো ভবিষ্যতে ভালো লাগবে, এবং এইভাবেই শুরু করছি। আর অনেক কিছু আছে দেখানোর মতো, অনেক কিছু আপনারা দেখতে পান না এখানে, এবং কতটা ঘটনাবহুল হতে পারে এবং কত গল্প আছে এর পেছনে, কত এফার্ট আছে, সেগুলো চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ব্লগটা অফিস থেকেই শুরু করছি। বাবা চলে এসেছে দেশ থেকে, জানেন তো। আর বাড়িতে কালী পুজো হতে চলেছে। আমি মা ফলোহারিণী মা কালীর পুজোর কথা বলছি, প্রত্যেক বছরের মতো নিয়ে আসছেন। খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। প্রচুর প্রিপারেশন বাকি আছে, বাজার করা, পুজোর আয়োজন করা, সব আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং আরেকটা জিনিস শেয়ার করতে চাই, যে আশা এবং যে স্বপ্ন নিয়ে মায়ের পুজো শুরু করেছিলাম, উনি সব পূর্ণ করেছেন। সেই জন্য আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে চাই, কীভাবে শুরু করলাম, কীভাবে করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন, খুব হ্যাপি হব উত্তর দিতে। চলুন ব্লগটা শুরু করি। এখন আমরা যাচ্ছি বাবাকে এয়ারপোর্ট থেকে আনতে। যেতে যেতে তিনজনে, যাতে টাইমটা অনেকটা তাড়াতাড়ি স্পেন্ড হয়ে যায়, সেই জন্য
রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে এবং পুরনো কিছু গান গাইতে গাইতে, যেগুলোর সাথে আমার শৈশবের অনেক স্মৃতি জুড়ে আছে, সেরকম কিছু গান গাইতে গাইতে যাচ্ছি। আর তার আগের দিন 2-3 দিন আগে রবীন্দ্র জয়ন্তীও ছিল, তো সেই জন্য রাস্তাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। বাবাকে নিয়ে বাড়িও ফিরলাম, তারপরে আর ব্লগ করা হয়নি। গেল কালো নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কারো তরে, জানি নাই গো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝরে, যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝরে। ভেরি গুড। জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মরমরেতে। এই যে দেখুন, পুজো শুরু হয়ে গেছে, আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন। বাবা একটু ঠান্ডা লেগেছে ফ্লাইটে আসার সময় এসির মধ্যে থেকে, তাই গলায় বেশ মাফলার টাফলার দিয়ে আছে। আর এই যে আমাদের মা, উনি প্রতিবার পূজিত হন, আমাদের পুরোহিত মশাই শুভদীপ দা। উনি এখানে খুব রিনাউন্ড একজন পুরোহিত এবং খুব ভালোভাবে যত্ন সহকারে খুব ভালোবেসে পুজোটা করেন। ওনার যেটা পজিটিভ দিক, ওনার প্রচণ্ড ধৈর্য আর প্রচণ্ড হেল্প করেন কীভাবে কী করতে হবে, জোগাড় করতে হবে। যদিও লাস্ট কিছু ইয়ার ধরে করে পুজো করে এখন জোগাড় পুজোর সমস্ত ব্যবস্থা আমার অনেকটাই রপ্ত হয়ে গেছে। আর এই দেখুন আমাদের ছোট ছেলে অ্যাপেল, ও পুজো দেখতে এসেছে। দেখুন ও কিন্তু কিচ্ছু জাস্ট টাচও করছে না, ও জানে ও এখানে বসে যদি শান্ত হয়ে ভালো বাচ্চা হয়ে বসে থাকতে পারে তাহলে ও সুন্দর পুজোটা দেখতে পাবে। ও কিন্তু ঠিক সেই কাজটাই করছে। আর সবাই যখন এখানে আমরা পুজোর জন্য একত্রিত হয়েছি, ও ঘরে একা থাকবে সেটা কি হয়? সেটা হয় না। আর ও সুন্দরভাবে এখানে বসে আছে। এই যে লিও একবার নিজের মুখটা দেখিয়ে দিল এবং আপেলের সাথে। আর এই যে এখন শুভদীপদা মন্ত্রোচ্চারণ করছেন। আমাদের গ্যারেজেই আমরা পুজোটা করি, যেটুকু আমার পক্ষে ডেকোরেশন পসিবল হয়েছে করার চেষ্টা করেছি। ফুল টাইম চাকরি বাকরি করে কোনো হাউস হেল্প ছাড়া পুরো ব্যাপারটা আয়োজন সত্যি একটু হেক্টিক হয়, বাট ওই যে মা আসছেন তার আনন্দটাই আলাদা। আর বাবা প্রত্যেকবার চেষ্টা করে এই পুজোর আগে আসার। এখন সংকল্প হচ্ছে, না সরি, সংকল্পটা হয়ে গেছে। এখন এই যে পুরোহিত মশাইয়ের বস্ত্র দান করলাম, একটু মাঝখানে আমি ফটো তুলে নিলাম। লিও এখানে ফটোগ্রাফি করছে। খুব মজার ব্যাপার হচ্ছে ওর ফটোই কেউ তুলতে ভুলে গেছে, এবং পুজো যেহেতু অনেক দেরিতে শেষ হয়েছে, বেচারা ঘুমিয়েও পড়েছিল। এই যে পুজো চলছে, আর ফটো তুলে পোস্ট করতে কিনা ভালোবাসে। লিও মাঝখান দিয়ে একটু দাদুকেও দেখিয়ে দিল। এই যে দাদু বসে আছে, দাদু বসে বসে পুজো দেখছে। বাবা পুজো দেখতে খুব ভালোবাসে, অনেক হেল্পও করেছে বাবা আয়োজনে। যেহেতু একটু ঠান্ডা লেগেছে সেই জন্য আর বাবাকে বেশি কিছু করতে বলিনি, যেটুকু আমি পেরেছি সেটুকুই করেছি। এবারে বরণ করতে হবে, বরণ কুলো শুভদীপদা দিচ্ছে। বরণ কুলোটা একটু সাজিয়ে দিচ্ছে শুভদীপদা। এই যে বরণ শুরু হয়ে গেছে। সত্যি মানে মাকে আবাহন করছি, এত সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হয় প্রত্যেকবার। তারপরে মনটা ভারাক্রান্ত হয়
কিন্তু আবার 1 বছরের অপেক্ষা, বসে থাকি। আর দেখতে পাচ্ছেন তো ডেকোরেশনের পাশে দেওয়ালের দুদিকে খালি মিউজিকের সাইন দেখতে পাচ্ছেন। এই গ্যারেজটা আসলে আমার হাজব্যান্ড অমরজিৎ লিওর প্র্যাকটিস জোন। ওদের যেহেতু আমি আগেই বললাম ব্যান্ড আছে, ওদের ব্যান্ডের প্র্যাকটিস হয়, তো গ্যারেজটাকেই এখন ভালো করে ডেকোরেট করে পুজোটা হচ্ছে। তারপর তো আবার সব গুছগাছ হয়ে গেলে তখন আবার আগের মতো প্র্যাকটিস, মিউজিক প্র্যাকটিস জোন হয়ে যাবে। আর অমরজিৎ এখানে 108টা প্রদীপ জ্বালাতে হয়, ও প্রদীপটা জ্বালাচ্ছে। আর চলুন একবার মাকে ভালো করে দেখি। এই দেখুন আমাদের মা, পাশে গোপাল আছে, আর শুভদীপদা আসার সময় নারায়ণ শিলা নিয়ে এসছে। তো কি ভালো একটা ভাইব না পুরো। এখন হচ্ছে জাস্ট যজ্ঞের আগের মুহূর্তটা, শুভদীপদা একটু বাইরে গেছে, একটা না এতক্ষণ পুজো, তো এর পুজোর শেষ পেজে চলে এসেছি। হোমযজ্ঞ, বাইরে যথেষ্টই ঠান্ডা আছে, কিন্তু ঠিক আছে, ভালো লাগে। যজ্ঞ তো হতে টাইম লাগে, যজ্ঞ জ্বালানোর পরে কাঠ লাগে, কাঠ একটু শর্ট হয়েছিল, তাই বাবা আবার কাঠের প্যাকেটটা দিয়ে গেল। যজ্ঞটা খুব ভালো হয়, ভালো লাগে। ওই সময় মনে হয় যেন যত জীবনের দুঃখ, মনের ক্লেশ, যত নেগেটিভিটি সব এই হোমে, সব এই যজ্ঞে যেন আহুতি দিয়ে দিচ্ছে, এবং আগামী 1টা বছর যেন ভীষণ ভালো যায়। সব থেকে ভালো লাগে কি জানে, সারাদিনের এত কাজের ব্যস্ততার মধ্যে কতটুকু ভগবানকে ডাকতে পারি, কতটুকু মন থেকে ডাকতে পারি জানি না, কিন্তু যখন মনে হয় যে উনি আমাকে চুজ করেছেন, উনি বেছে নিয়েছেন, উনি আমাদের বাড়িতে আসছেন প্রত্যেক বছর, তখনই মনে হয় যে হয়তো মন থেকে কিছুটা হলেও ডাকতে পারি। এই দেখুন, এটা পরের দিনের ছবি, সবাই পুজোর পরের দিন। এটা বিকেলের ছবি, সকালে অনেক দেরি ঠেরি করে উঠে এই বিকেলে একটু বসে রিল্যাক্স করছে। অ্যাপেলও আছে এখানে, লিও অ্যাপেলের সাথে একটু টাইম স্পেন্ড করছে, একটু মুভি টাইমও চলছে। এইভাবে বিকেলটা কেটেছে। আমরা এবার খুব একটা লোকজন কাউকে বলতে পারিনি, আমার শরীর খুব একটা ভালো ছিল না, বুঝতে পারছিলাম না যে লোকজন আসলে তাদেরকেও তো আতিথেয়তা করতে হয়, কতটা পেরে উঠবো। পরের বছর সব ঠিকঠাক থাকলে ডেফিনেটলি লোকজন ডেকে আরও বড় করে পুজো হবে। যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কোনো প্রশ্ন, কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন। পরের দিন এইভাবে একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম, তারপরে আবার যে যার কাজে ফিরে গেছি। প্রচণ্ড কোমরে যন্ত্রণা ছিল। তুমি বাসন মাজছো? তুমি বাসন মেজে দিচ্ছ? না, নর্মালি তুমি মাজো, হেল্প করো, কিন্তু আজকে একটু বেশি হেল্প হয়ে গেল। কোমরে ব্যথা ছিল, এটা প্রচণ্ড হেল্প হলো। তুমি এক কাজ করো, তুমি আবার এগুলোকে নোংরা করো, নোংরা করে নিজে আরেকবার মাজো। পারবো না তো আজকে, কোমরে তুমি তো জানো কোমরের কি অবস্থা। বেশি মাজা কাকে বলে? বেশি মাজা গ্রেট, থ্যাংক ইউ। তুমি কি অ্যাপেলকে বাবা বাছা করে খাওয়াচ্ছ? হ্যাঁ, এটা যে অনেক কাঠখড় পুড়িয়ে ওর মুখরোচক জিনিসপত্র মিশিয়ে এটাকে বেশ লুক্রেটিভ করে খাওয়াতে হয়। ওয়েট ফুড খাওয়ানোর সময় কোনো ঝামেলা করে না, এই ড্রাই ফুড খাওয়ানোর সময় না তো, এর আগে তো ঝামেলাটা করতো না। না, হচ্ছে এখন মুড চেঞ্জ হয়, এখন কখন কার বা মুড সুইং হচ্ছে ওর। হ্যাঁ, ওর একবার ওটার মধ্যে থেকে ও বেঁচে খাওয়ার চেষ্টা করে, কতটা চালাকি করার চেষ্টা করে, কতক্ষণ যতক্ষণ পারে চালাকি করার চেষ্টা করে। তারপরে দেখে না মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, এটা বের করা যাচ্ছে না, ওই জন্য বাধ্য হয়ে খেয়ে নেয়। কারণ আমি মিশিয়ে দিচ্ছি তো ভালো করে, যেটুকু পাবে ওই দেখো, যেটুকু পাবে ও একদম চালাকি করে বেছে বেছে খাওয়ার চেষ্টা করে, সিলেক্টিভ একেবারে। এবারে খাওয়া দাওয়া করতে হবে। চট জলদি একটু রান্না করেছি। আমাদের বাড়িতে সয়াবিন খেতে সবাই খুব ভালোবাসে, তাই সয়াবিনের তরকারি, সয়াবিন সেদ্ধ, পেঁয়াজ দিয়ে, কাঁচা তেল দিয়ে মাখা ভীষণ ভালোবাসে খেতে। আর কালকের কিছু খাবার ছিল, আমরা বাইরে থেকে আনিয়েছিলাম, পিওর ভেজ। আপনাদের ভাবটা সেই কিছু ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করবেন।
চলুন দেখা হবে পরের ব্লগে।